ওকে ফাইন, চলো আমরা বসি। We have successfully logged in. একটা পার্ট একটু ওয়েট করো। Yes. Fine. দেখো স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা আমাকে একটু বলবে। ওকে, চলো একদম প্রথমে আমরা যেটা করব, প্রেসি নিয়ে আমাদের অল্প বিস্তর মানে ধারণা সকলের আছে। এখানে আমার বিশেষ সময় নষ্ট করার কিছু নেই, আমি ডাইরেক্টলি ঢুকবো প্রেসি রুলে। বাট প্রেসি রুলস বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে খুব হার্ড অ্যান্ড ফাস্ট একটা ব্যাপার স্যাপার আছে, তো ওরকম কিছু নয়। প্রেসি রুলের ব্যাপারটা কি, কিভাবে এটাকে শেপ দেওয়া যেতে পারে সেটা একটু দেখে নেব। বিরাট কোনো ব্যাপার নয়। যে কমন ভুলগুলো হয় সেগুলোকে যদি একটু অ্যাভয়েড করতে পারি তাহলেই আসল কাজটা হয়ে যাবে। আচ্ছা, আমার মাথায় এখন যে এক্সামিনেশনগুলো কাজ করছে তার মধ্যে পিএসসির এক্সামিনেশনের কথাই আমি প্রথমে আসব, অর্থাৎ মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই দুটো সামনে রয়েছে। এই দুটোর কথা রেখেই আমার প্রথম জায়গাটা এগোবে। ডাব্লিউবিসিএস তো আছেই, সে তো বটেই। কারণ আমি এই কারণে প্রেসিটা বলছি যে প্রেসির যে পার্টিকুলার টপিকটা এটা তো আমি সব জায়গাতে পাবো, অর্থাৎ সোজা কথায় মিসলেনিয়াসে পাবো, ক্লার্কশিপে পাবো। তো এইখানে প্রেসি লেখার যে মূল বিষয়গুলো রয়েছে তার মধ্যে আমরা জানি প্রেসি কথাটা তো এসছে প্রিসিশন থেকে, বা প্রিসাইজ ওয়ার্ডটা থেকে কথাটা এসছে। তো প্রিসিশন বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? সো কিপ ইউর প্রিসাইজ মানে কিপ ইউর প্রেসি কম্প্যাক্ট। কম্প্যাক্ট কথাটার মানে কি, হঠাৎ কম্প্যাক্ট ওয়ার্ডটা ইউজ করা হলো কেন? অর্থাৎ যেখানে যতটুকু দরকার, ইন এভরি সেন্স ইট শুড বি কমপ্লিট। অর্থাৎ প্রেসি মানে এমন কোনো নয় যে খাপ ছাড়া কিছু বাক্যের মেলবন্ধন, রাইট? তো সেখানে সে ব্যাপারটাকে প্রথমে নজর দিতে হবে। প্রিসিশন বলতে আসলে এটুকুকে বোঝানো হচ্ছে, যেমন এবার নেভার অ্যালাউ টু অ্যাজিউম সামথিং। তুমি কোনো কিছুকে কনক্লুড করবে না, তুমি অ্যাজিউম করবে না। অ্যাজিউম করবে না মানে সোজা কথায় আমি যদি এভাবে লিখি যে ডোন্ট কাম টু কনক্লুশন, ভুলেও তোমার নিজের কোনো সিদ্ধান্তে উপনীত হবে না। কোনো একটা প্রেসিতে কিছু লেখা রয়েছে, এটা আমি পড়লাম, পড়ে আমি বুঝতে পারছি যে এই প্রেসিটা প্র্যাকটিক্যালি একটা পার্টিকুলার বিষয় মিন করছে, কিন্তু সরাসরি আমি যেটা বুঝছি সেটা ওভাবে লিখতে পারবো না। সেখানেও কি করতে হবে, লেখক যেভাবে ব্যাপারটাকে ট্রিট করেছে সেই ট্রিটমেন্টের বাইরে আমি বেরোতে পারবো না। ধরো আমি ভায়োলেন্সের কথা লিখছি, তো সেই ভায়োলেন্সের কথা লেখক যে প্যাসেজে বা যে প্যারাগ্রাফে সেখানে এই ভায়োলেন্সের ব্যাপারটাকে সেখানে পলিটিক্যাল ভায়োলেন্সের কথা লিখছেন, তো সেটা লিখতে গিয়ে তিনি যেভাবে পলিটিক্যাল ভায়োলেন্সকে ডিপিক্ট করেছেন আমাকেও ঠিক একইভাবে রাখতে হবে, রাইট? অর্থাৎ আমি যদি দেখি যে ভায়োলেন্স কথাটা বলতে গিয়ে তিনি রায়টের কথা বলেছেন, নানা রকম কথা বলেছেন, সে বলে তারপরে বলছেন যে এই যে আমাদের মধ্যে যে ল্যাক অফ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে রাজনীতি বলতে আমরা যেটা বুঝি উই মিন আ ওয়ে অফ
আই মিন আর্নিং সামথিং। তো তার বাইরেও যে রাজনীতির একটা ব্যাপার আছে সেটা নিয়ে উনি লিখেছেন। তো আমি হট করে সেখানে মন্তব্য করলাম প্রেসিটাকে, আমি যখন প্রেসি লিখছি সেখানে বললাম যে অধিকাংশ রাজনীতিবিদই করাপ্টেড। এবার খেয়াল করে দেখো আমার লেখা তার লেখার মধ্যে তফাৎটা কোথায়। A huge difference lies between my version of talking, my version of expression, and the given passage. যেখানে প্রদত্ত বাক্যাংশ গদ্যাংশ রয়েছে সেখানে আমরা কি দেখতে পাবো, লেখক তিনি একবারও বলেননি করাপ্টেড পলিটিশিয়ানের কথা, কিন্তু আমরা পড়ে বুঝতেই পাচ্ছি যে ফর দ্য কি বলবো যে ইল ট্রিটমেন্ট অফ পলিটিক্স, সেখানে অধিকাংশ মানুষ কি হয়ে গেছে, করাপ্টেড হয়ে গেছে। সেটা একদম অবভিয়াস, বোঝা যাচ্ছে, কিন্তু লেখক লেখেননি, তাই আমিও সেটা লিখতে পারবো না। তো এই কারণ করাপশন ইস্যুটা উনি ওঠাননি, উনি ব্যাপারটাকে খুব পজিটিভ ওয়েতে ট্রিট করেছেন, আমিও তাই করব। তো এই বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে, এই যে আমি কোনো কনক্লুশনে আসতে পারবো না। নেক্সট, ইউ আর সাপোজ টু সিম্পলি রিরাইট টু প্যারাগ্রাফ ইন লেস নাম্বার অফ ওয়ার্ডস। অর্থাৎ তুমি প্যারাগ্রাফটাকে লিখবে ছোট করে, ব্যাস, আর কিছু না। নাও নাম্বার 2, avoid the data given in your passage to support the main point of discussion. Extract only the key points. অর্থাৎ আমাকে যে বিষয়টা করতে হবে, আমি তো প্রেসিতে কি করব, ছোট করব। তো ছোট করব কিভাবে, আমাকে প্রথমেই বলে দিচ্ছে এক্সট্রাক্ট অনলি দ্য কি পয়েন্টস, আমি শুধু কি পয়েন্টসগুলো বেছে নেব। আসলে হয় কি একটা প্রেসিতে in order to support and establish our points, the writers are often in the habit of substantiated with much number of statistics, data and examples, এই যে নানা রকম কিছু উদাহরণ, এই দেখো অমুক দিন ওইটা হয়েছে, হিস্ট্রি প্রমাণ করছে এটা বলে নানা রকম কিছু এইসব দেওয়া থাকে, এক্সাম্পলস, ইনস্ট্যান্সেস, ডেটা। আমাদের কাজ হবে সযত্নে ওগুলোকে বার করে দেওয়া, অর্থাৎ সোজা কথায় উই নিড টু omit দিস, আমরা সরাসরি উনি কি বলতে চাইছেন সেটাতে আসবো, ক্লিয়ার। বাট এখানে একটা বিষয় আমার অ্যাড করার আছে, কখনো কখনো কোনো প্যাসেজ দেখব, দ্য প্যাসেজ ইজ এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন ডেটা। হয়তো আমি জাস্ট একটা কি বলবো, গোটা প্যাসেজটাই একটা সার্ভে রিপোর্ট নিয়ে লেখা রয়েছে, কথার কথা বলছি, তাহলে সেক্ষেত্রে কি করব, মানে ডেটা ছাড়া আমার সেখানে দেওয়ারই কিছু নেই। এই যে এই বিষয়গুলো আসতে পারে না তা না, আমরা এরকম আগেও পেয়েছি। সেখানে আমাদের একটা কাজ হবে, আমরা সিম্পলি আমরা কি করব, সেখানে যে ডেটাগুলো আমার পয়েন্ট এস্টাবলিশমেন্টের জন্য দরকার শুধু সেই ডেটাগুলো নেব, মেন ডেটা, আর তারপর থিওরি, রাইট। অর্থাৎ ওই যে বললাম যথাসম্ভব এই এক্সাম্পলস, ডেটা, এগুলোকে অ্যাভয়েড করব। নাও নাম্বার 3, এক্সট্র্যাক্টিং ডাজ নট মিন কপি পেস্ট। এটা হচ্ছে আমার নেক্সট বিষয়, অর্থাৎ প্রেসির ক্ষেত্রে এটা একটা বিরাট ভূমিকা পালন করে। তোমাদের এটা বুঝেই নিতে হবে যে আমরা যেটা করি, মানে আমরা কি করি, উই আর ইন দ্য হ্যাবিট অফ মেকিং সামথিং শর্ট উইদাউট পেইং হার্ড এফার্ট। আমাদের কাজটাই হচ্ছে খুব বেশি খাটবো না, আর কোনো একটা ট্রিক্স যদি অ্যাপ্লাই করা যায়। এই যে কপি পেস্টের ধারণা মারাত্মক ভুল, করা যাবে না। আমাদের কি করতে হবে, রিপ্রোডিউস ইট, রিপ্রোডিউস দ্য থিম ইন ইউর ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষাতে সেটাকে রিপ্রোডিউস করো। ট্রাই অ্যাজ ফার অ্যাজ পসিবল টু অ্যাভয়েড দ্য সেম ওয়ার্ড, সেম জার্গন, সেম কাইন্ড অফ সেন্টেন্স। অর্থাৎ সোজা কথায় আমি যদি বলি যে আমি যে সেন্টেন্সে পার্ট ইউজ হয়েছে সেই সেন্টেন্সটাকে আমি সরাসরি কপি করলাম, সেটা খুব ইম্পর্ট্যান্ট সেন্টেন্স বলে, না, করা যাবে না। বা কোনো ওয়ার্ড, এমন কোনো ওয়ার্ড হয়তো সেখানে লেখক ইউজ করেছেন সেটাকে বোঝাবার জন্যে, সরাসরি সেই ওয়ার্ডটাকে অ্যাভয়েড করাই ভালো। উই নিড টু ইউজ দ্য সিনোনিমাস ওয়ার্ডস। আচ্ছা, এই ওয়ার্ডের ক্ষেত্রে একান্ত যদি মাথায় না আসে
তাহলে কিছু করার নেই, সেক্ষেত্রে আমরা একটা দুটো ওয়ার্ড প্যাসেজ থেকে তুলতেই পারি, বাট নেভার ইউজ জার্গন। টার্মিনোলজি যাকে বলি, যেমন ধরো জার্গন টার্মিনোলজি আমরা জানি যে একটি নির্দিষ্ট সাবজেক্টে কোনো নির্দিষ্ট টপিকে ওই কথাটার প্রচলন আছে, তার বাইরে সেই কথাটার প্রচলন খুব কম। তোমার এরকম প্রচুর ফটোসিনথেসিস বায়োলজিতে ইউজ করা হয়, তোমরা জানো। এই ফটোসিনথেসিস শব্দটা শুধুমাত্র বায়োতেই এটার অস্তিত্ব আছে, এর তো অন্য কোনো ব্যবহার নেই। তো ফটোসিনথেসিস নিয়ে কোনো লেখা হচ্ছে, চেষ্টা করব সেই জার্গনটাকে ইউজ না করে, অর্থাৎ তাকে বাইপাস করে আমি যদি অন্য কিছু ইউজ করতে পারি, মানে সিনোনিমাস ওয়ার্ড তো হয় না, কিন্তু সেটাকে একটু ভেঙে বোঝানো। ক্লিয়ার? চলো, the sentence of original passage cannot be used for précis writing, যেটা বললাম এইমাত্র। précis writing is an art of remodeling of sentences without affecting main theme of the original passage. So খেয়াল করতে হবে, এটা তো আর্ট অফ রিমডেলিং, তো এটাকে একদম লকেটের মতো গলায় ঝুলিয়ে নিয়ে আমাদের এগোতে হবে। তো এই আর্টটাকে প্রডিউস করতে গেলে আমরা কি করতে পারি না, খেয়াল রাখতে হবে এটা করতে গিয়ে আবার লেখক যেটা বলতে চাইছেন সেটা আবার রিমডেল না হয়ে যায়, রাইট? তো অন্তত সেই জায়গাটুকু আমরা যেন এই ম্যাচিওর ব্রেনে সেটুকুই যেন আমরা মেনটেন করতে পারি। নাও ব্রেভিটি। সো ব্রেভিটি ইজ আ ফার্স্ট কন্ডিশন অফ প্রেসি রাইটিং। আমাকে কি করতে হবে? সংক্ষেপ করতে হবে। ইট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড দ্যাট প্রেসি শুড বি আ থার্ড অফ দ্য প্যাসেজ গিভেন। এটা মোটামুটি ধরে নেওয়া হয়। আবারও বলছি, আমরা যে বিষয়টার কথা বলছি, আ থার্ড অফ দ্য প্যাসেজ গিভেন, অর্থাৎ প্রদত্ত যে প্যাসেজ বা গদ্যাংশ থাকবে তার 1/3 নেব, এটা ধরে নেওয়া হয়। সেটা একটু বেশি হতে পারে, কারণ আমার প্রেসি শিট দেবে, সেখানে 2-4টে কি 5টা ওয়ার্ড 6টা ওয়ার্ড লেখা এক্সট্রা লেখার জায়গা থাকে, আর সেটুকু মানে এক্সিড করলে কিছু মহাভারত অশুদ্ধ হয় না, রাইট? বরং একটু কমতে পারে, সেটা ক্রেডিট গিভিং ম্যাটার। ক্লিয়ার? অর্থাৎ খুব বেশি বাড়ানো যাবে না। If the original passage has 300 words, the précis should not ideally be more than 110 words in length, right? আমি মোটামুটি কথাটাকে কাছাকাছি বোঝানোর জন্য বললাম। আচ্ছা, এবারে আসি, এক্সাম্পল কিছু রাইটিং রয়েছে সেটায় আসবো, বাট তার আগে আমরা একটু স্টেপগুলো দেখে নেব। কীরকম? প্রথম কথা, read the paragraph and count the words. Write important points and একদম পরিষ্কার কথা, লিঙ্ক দেম। বাট এটা কি? এটা ড্রাফটিং। এটা তুমি বাড়িতে করতে আমি তোমার প্র্যাকটিসের কথা বলছি, রাইট? একজন যখন শুরু করছে প্রেসি লেখাটা, তখন এভাবে সে শুরু করবে, রাইট? স্টার্ট রাইটিং দ্য প্যারাগ্রাফ অ্যান্ড রিভিউ দেম। While writing, don't go back and read the paragraph again. এইটা একটা বড় অভ্যাস, আমি এটার কথা প্রায় প্রত্যেককে বলি। আবার বলছি, try to understand the given passage with a single reading. আবারও বলছি, বারবার বলছি, এই জায়গাটা দয়া করে মেনটেন করো। ইট ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর দ্য পিএসসি এক্সামিনেশনস, wherever you go you have to face the same problem everywhere. একবার পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করা। আমি যখন প্রেসিটা একবার ড্রাফটিং করতে শুরু করব, আরে ওটা মনে পড়ছে না, আমি আবার প্যাসেজটা দেখলাম, ও পাশ থেকে আর কি লেখা ছিল দেখি একবার, না, রং হ্যাবিট। ঠিক আছে, নো ইস্যু, তুমি আসতে পড়ো, রাইট? বাট রিড ভেরি স্টেডিলি, একবার পড়ে যেন পুরোটা বুঝতে পারি। আবারও বলছি, এটা ম্যাটার অফ প্র্যাকটিস, একবারে হয় না, বহুবার প্র্যাকটিস করতে করতে সেই জায়গাটা তৈরি হয়। আবারও বলছি, আমাদের এই ক্লার্কশিপ এক্সামিনেশন, আমাদের লেখার আইটেম অনেক বেশি, বা আমি যদি বলি টপিক অনেক বেশি। আইটেম কথাটা বললে লোকে একটু খারাপভাবে নেয়, বা সেটাই স্বাভাবিক। তো ফলত কী হয়, আমি ওই অন অ্যান অ্যাভারেজ 8 মিনিটস করে পাবো একটা টপিক লেখার জন্য। তো সেখানে স্পিডটা এবং একই সঙ্গে অ্যাকিউরেসিটা অনেক বড় একটা ব্যাপার না? স্পিড বলতে আমি টাইম ম্যানেজমেন্টের কথা বলছি। তো ওই কারণে এই সিঙ্গেল মানে রিডিংটা ভেরি ইম্পর্ট্যান্ট।
ঠিক আছে, এডিট অ্যান্ড মডিফাই ইজ দ্য লাস্ট পয়েন্ট। এবং লাস্টে যেটা বলছি, নাম্বার অফ ওয়ার্ডস, ক্লিয়ার? 1/3 অফ এগুলো নিয়ে বলেছি। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলি যেটা আমার খুব ইম্পর্ট্যান্ট মনে হয়। অনেকে জিজ্ঞেস করে, স্যার প্রেসি যখন লিখছি তো এই লেখাটা কোনো যদি আমি কোট ইউজ করি, এটা মানে জিজ্ঞেস করাটাই বেআইনি, মানে খুব স্বাভাবিক ব্যাপার, আলাদা করে হয়তো বলে দেওয়ার দরকার হয় না, কিন্তু তবু আমি ফর দ্য শেক অফ ডিসকাশন একবার বিষয়টাকে বলি। কোটের তো প্রশ্নই নেই, অর্থাৎ সোজা কথায় নো ডাইরেক্ট স্পিচ। প্রেসিতে কোনো ডাইরেক্ট স্পিচ ইউজ হবে না, রাইট? আমার মনে হচ্ছে একটা কোটেশন আমি দিই, একটা ডাইরেক্ট স্পিচের জায়গা তৈরি হয়, একদম না। তার কারণই হচ্ছে, তোমরা একটু ভেবে দেখো, আমি যখন রাইট প্রেসির কথা লিখছি, সো প্রেসি ইজ written in the aspect of, প্রেসি কে লেখে? থার্ড পারসন, অর্থাৎ লেখক লিখছেন, এখানে আমি নেই। আমি যখন বলছি তখন কি বলছি? আমি পুরো বিষয়টাকে থার্ড পারসনে জেনারেট করছি। সেখানে আমি কি বলছি? আমি বলছি দ্য স্পিকার। যদি একান্ত কিছু এরকম বলতে হয়, লেখক হয়তো সেখানে যে অরিজিনাল প্যাসেজ যেটা গিভেন, সেখানে হয়তো তিনি আমিতে লিখেছেন, ফার্স্ট পারসন ইউজ করেছেন, উই, আই, এইভাবে লিখেছে, তো আমি তো সেটা প্রডিউস করতে পারবো না, আমি তো লেখক নই। তাহলে আমি থার্ড পারসন ইউজ করছি, অর্থাৎ কোনো জায়গায় দরকার হলে দ্য স্পিকার, দ্য ন্যারেটর, রাইট রাইট এইভাবে আমি কথাটা বলবো। তো সেখানে স্বাভাবিকভাবেই সেখানে কোট অর্থাৎ ডাইরেক্ট স্পিচ ইউজের প্রশ্নই ওঠে না। তো এই ব্যাপারটা খুব স্বাভাবিক, নতুন করে বলার আমার কিছু নেই। মাথায় রাখবে এই জায়গাগুলো একটু ঠিকঠাক দেখা, তাহলেই মোটামুটি আমার প্রেসির জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। বাট প্রেসির এখানে একটা ছোট্ট, আমি এটা তোমাদের সামনে একটা বিষয় রাখছি এক্সাম্পল প্যাসেজ হিসেবে, একটু দেখা যাক আমরা কতটা সেটাকে মেনে চলতে পারি। প্যারাগ্রাফটা আমি এমনি ছোট, কি বলছে? Putting an end to the 60 years old practice of barring women from becoming makeup artists in the Mumbai film industry, the Supreme Court on November 11, 2014 allowed qualified women to be appointed for this job. একটাই সেন্টেন্স, ইট ইজ হিউজ। তোমাকে বলা হলো এটার প্রেসি করতে, তো তোমরা কি করবে? আমার বক্তব্য হচ্ছে, আমি সেই প্রেসিটাকে, এবার স্বাভাবিক ব্যাপার, একটা বড় প্যাসেজ হয়, আমি অনেকগুলো পয়েন্ট পাচ্ছি, সেটাকে আমি প্রেসি করব, স্বচ্ছন্দে করলাম নিজের ইচ্ছে মতো। কিন্তু এসবের ক্ষেত্রে প্রবলেম তৈরি হয় কি, আমার এখানে প্র্যাকটিক্যালি যেটা রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স, কিন্তু এর মধ্যে থেকেও আমাকে মেন পয়েন্টটা ঠিক করতে হবে। ধরো যদি বলা হয় যে এই বিষয়টাকেই খুব ছোট করে বলতে, তোমাদের মধ্যে যারা যারা আছো পার্টিসিপেন্ট, তারা আমাকে একটু বলো যে কীভাবে এটাকে ছোট করে বলা যেতে পারে, রাইট? বল। Putting an end to the 60 years old practice of barring women from becoming makeup artists in the Mumbai film industry, the Supreme Court on November 11, 2014 allowed qualified women to be appointed for this job. বাস এইটুকু লেখা রয়েছে। আমাকে একটু বলো যে তোমরা নিজের মতো করে বলো, কোনো অসুবিধা নেই, তুমি বাংলাতেও বলতে পারো, নট অ্যান ইস্যু। চলো, আমি দেখতে চাইছি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা। বলো, যে কোনো একজন বলো। হ্যাঁ নিশ্চয়ই আইবেন, বলো। হুম 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 গ্রামাটিক্যাল জায়গায় একটু প্রবলেম হবে, কারণ তোমরা যেহেতু একেবারে রেডিলি আমাকে অ্যান্সার দিচ্ছ। টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ উইমেন আর্টিস্ট, তাই মেকআপ আর্টিস্ট, এই বিষয়টাই বলবে। ফাইন, পয়েন্ট ঠিক আছে, অর্থাৎ আমি যেটাকে নিয়ে ভাবছি যে এই এই জিনিসগুলো থাকাটা খুব প্রয়োজন, সেটা ঠিক আছে। এইবার দেখো এই যে ইউজ করা হচ্ছে এখানে, কি লিখলাম প্রেসিডেন্ট,
আমি প্রথমে ডেটটা বলে দিলাম কারণ ডেটটা এখানে বলেছে। এবার হ্যাঁ, ডেট আর ডেটা এক নয়, খেয়াল রাখতে হবে, রাইট? সুপ্রিম কোর্ট, আচ্ছা এখানে খেয়াল করবে একটা মিস্টেক আমার দিক থেকে আছে, এখানে দা হবে, দাটা লেখা নেই, ঠিক আছে? দ্য সুপ্রিম কোর্ট অ্যালাউড উইমেন টু ওয়ার্ক অ্যাজ মেকআপ আর্টিস্ট ইন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি। ব্যাস। আচ্ছা এবার খেয়াল করে দেখো, ইভান যেটা বললো আর আমি যেটা লিখলাম তার মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। ও যখন লেখাটা শুরু করলো, অবশ্য না ভেবে একদম রেডিলি বলেছে, আমাকে এই যে বলছে অ্যালাউড উইমেন টু ওয়ার্ক, আমি বললাম অ্যাক্টিভে। তো ইভেন বলতে গিয়ে যেটা করলো সেটা হচ্ছে লাস্টের দিকে আমার প্যাসিভে আনতে হলো, রাইট? টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ, আমি যথাসম্ভব সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। এবার প্রশ্ন হচ্ছে, কই আপনি তো বলেননি যে অ্যাক্টিভ ইউজ করতে হবে, প্যাসিভ ইউজ করা যাবে না। না, আমি সেটা বলছি না, এখনও বলছি না। যেহেতু এটা প্রেসি, একটা প্রিসাইজনেস খুব ম্যাটার করে, একটা প্রিসিশন খুব ম্যাটার করে। এখানে অ্যাক্টিভ যতটা বোল্ড, এখানে অ্যাক্টিভ যতটা ডাইরেক্ট, প্যাসিভ তো সেটা নয়। ফলত দেখো অ্যাক্টিভ এক্সপ্রেশনটা শুনতে প্রেসিতে খুব চার্মিং লাগে, ক্রিস্পি, যেটা কিন্তু আমি প্যাসিভে পাই না। তো এই ব্যাপারগুলো ছোট ছোট করে একটু দেখে নেওয়া, ঠিক আছে? তাহলে বিষয়টাকে এখানে বলতে পারলাম। আমি জাস্ট একটা মানে এখানে কিছুই না, একটা জাস্ট এক্সাম্পল খেয়াল করালাম তোমাদের দিয়ে। যেমন এই যে ইফ ইউ রিড দ্য অ্যাবাভ এক্সাম্পল ক্লোজলি হ্যাভ ইউজড সেম ওয়ার্ডস অ্যান্ড ডিড নট মিস এন ইনফরমেশন। অর্থাৎ সোজা কথা এখানে যা বলা আছে আমি বলেছি, কোনো রকম ইনফরমেশন লুজ না করি। নাও ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল ডেট অফ অর্ডার অ্যান্ড দ্য নেম অফ দ্য ইন্ডাস্ট্রি ইজ ইম্পর্ট্যান্ট। ওই যে ডেট অফ অর্ডারটাকে আমি চেঞ্জ করতে পারবো না, আবার বলছি ডেট অ্যান্ড ডেটা এক নয়। এবার সেটা যে ইন্ডাস্ট্রির ব্যাপার, ফিল্ম ইন্ডাস্ট্রি, রাইট? এবং সেখানে উইমেন হচ্ছে আমার মেন পয়েন্ট। ইফ ইউ ইগনোর দিস ওয়ার্ডস ইউ ওয়ন্ট ফেচ গুড মার্কস, অর্থাৎ এই জায়গাগুলো বিষয়, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা আমি তোমাদের সামনে রাখতে পারলাম। এটা ছিল আমাদের মূল বিষয়, প্রেসি সম্পর্কে খুব ছোট করে একটা প্রেসি কি হতে পারে সেটাকে বোঝানো। আচ্ছা, প্রথম পার্টটুকু হয়ে যাওয়ার পর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তোমাদের থেকে, যারা যারা আছো আমাকে একটু বলো যে এই যে সেশনটার প্রথমটুকু হলো প্রেসি নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি না, রাইট? যেমন খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি লাস্ট ক্লাসটাতেই পেলাম, সেখানে আমাকে জিজ্ঞেস করলো, স্যার এখন যে প্রেসিগুলো আসছে সেই প্রেসিগুলোর মধ্যে অদ্ভুত একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে হয়তো সায়েন্স নিয়ে, হয়তো স্পেস সায়েন্স নিয়ে বা রেডিও ফিজিক্স নিয়ে একটা কথা বলা হয়েছে, যেটা মানে বিষয়টা বুঝতেই আমাদের অনেক টাইম লেগে যাচ্ছে, বা কোনো সোশ্যাল ইস্যু নিয়ে এমনভাবে কথাটা বলেছে যে এই বিষয়গুলো আমরা কমই পড়েছি। তো সেক্ষেত্রে আমরা ম্যানেজ করব কি করে? অর্থাৎ সোজা কথায় এই না পড়া জিনিসগুলো থেকে যখন আসছে, তো সেটাকে আমরা কিভাবে ডিল করব? তো সেক্ষেত্রে আমি বললাম ওদের, যেটা হচ্ছে যে প্রথম কথা, তোমার যদি পড়া প্র্যাকটিস থাকে তাহলে আমার বিষয় যাই হোক না কেন সেই বিষয়ের মূল বিষয়, অর্থাৎ ওই যে কি পয়েন্ট যেটার কথা বলছিলাম, উপজীব্য বিষয়বস্তু, হোয়াট উই নিড অ্যান্ড হোয়াট উই ডু নট, সেই ব্যাপারটা খুব পরিষ্কার হতে হবে। এবং সেটা কি করে পরিষ্কার হবে? তুমি যত বেশি প্র্যাকটিস করবে। আবর্জনা পরিষ্কার করার নিয়মই হচ্ছে তাই, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। কীভাবে হবে সেটা একবার দেখে নেব। বাট তার আগে আমি বলি যে তোমাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে কিনা একদম পরিষ্কার করে বলো, চট করে একটু শুনবো। হ্যাঁ, খুব একটা সময় নষ্ট করো না, বলো। হুম হুম পুরো পুরো মানে একেবারে শেষ, মানে আর কিছুর ব্যাপারই নেই, মানে ওখানেই শেষ, সমাধি হয়ে যাবে। এমনিই প্রেসিতে লেখার সুযোগ কম, তার উপর যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, মানে বিরক্তি, মানে একজন এক্সামিনার হিসেবে মানে কি বলবো, একজন এক্সামিনার তিনি যখন খাতাটা দেখবেন তা খুব বিরক্ত লাগবে, রাইট? মানে
আমি তো আর পিএসসির খাতা দেখি না, বাট স্কুলের খাতা যখন দেখি তখন ওই একই রকমের বিরক্তি আমারও গ্রাস করে। তো আমি মানে কি বলবো, বিং ইন দিস এজ, ইফ আই ফিল সো মাচ অ্যাঙ্গার বলবো না, কি বলবো, সো মাচ অ্যানয়েন্স, এত বিরক্তি যদি আমার লাগে, তাহলে এবার একজন এজেড পারসন তো সম্ভাব্য ক্যান্ডিডেটদের থেকে তিনি একটা কি বলবো অ্যান্সার পাচ্ছেন, সেখানে যদি সেই মিস্টেক থাকে তার কতটা বিরক্তি লাগে সহজেই অনুমেয়, রাইট? তো ওটা একেবারেই করা যাবে না, একদম করা যাবে না। ঠিক আছে, দেখে নাও। তাহলে আর কারোর কোনো প্রশ্ন? বাকিরা মোটামুটি জানে আশা করছি। আমরা চলে যাব। হ্যাঁ বলো চন্দ্রচূড়, হ্যাঁ বলো। হুম হুম এইটা একটা খুব ভ্যালিড কোয়েশ্চেনটা নিয়ে আমি ডিসকাস করব, নিজেই ভেবেছিলাম, ভুলে গেছি পরে। প্র্যাকটিক্যালি আচ্ছা, এটা যদি তোমাদের থেকে আমি জানতে চাই, এই যে অভিজ্ঞ যারা আছো, আমাকে একটু গলা খুলে বলো তো, প্রিয়ম, তৌফিক, সুস্মিতা, তিয়াশা, সোহিনী, একটু চট করে আমাকে একটু বলো তো, এই যে প্রশ্নটা করলো কী অ্যান্সার দেবো ওকে? তোমাদের সাথে তো আগে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, বাকিদের সঙ্গে নয় করিনি। অর্থাৎ বলছে প্যাসেজটা লেখা আছে পাস্টে, তাহলে আমি কি করব? সাদা বাংলায় প্রশ্ন। বেশ, বেশ, শোয়েনি। ভ্যারি করবে, একটু যদি বুঝিয়ে দাও। হুম 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 হ্যাঁ, এটা আমি বলি, যে মূল কথাটা বলেছে সেই ব্যাপারটা নিয়ে আমি একটু বলি। এখানে আমি আগে হলে একরকম অ্যান্সার দিতাম, বাট এখন আমি একটু অন্যরকম অ্যান্সার দেব। সাধারণত যারা বিগিনার, আমি একদম পরিষ্কার কথা বলছি, তাদের জন্য বলছি, তোমরা একটা কাজ করবে, যে টেন্স আছে সেই টেন্স মেনটেন করে লিখে যাবে। আর যারা এক্সপেরিয়েন্সড তাদের ক্ষেত্রে বলি, প্রেসি ওপর ডিপেন্ড করে আমি কোন টেন্সে ধরবো। ধরো আমাকে কোন একটা জিনিস রয়েছে, যে এই যে একটা ইভেন্ট, স্পেশালি কোনো ইভেন্টের কথা যখন লিখবে, স্পোর্টস হতে পারে বা যে কোনো জিনিসের কথা, এরকম কোনো কিছু যদি এইভাবে লেখা থাকে, সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলে সেটাকে প্রেজেন্টে লিখতে পারি, অসুবিধা নেই। আর শুনতেও বেশ মানে কি বলবো, ভালো লাগে, একটা প্রেসির একটা উপযুক্ত অ্যাটমসফিয়ার তৈরি হয় লেখার মধ্যে। বাট আমি যেটা বলছি, যে যারা সেটা পারবে না, ডোন্ট অ্যাটেম্প্ট, পরিষ্কার কথা। তো টু বি অন সেফ সাইড আমি বলবো, যারা তোমরা নতুন আছো চন্দ্রচূড় বাজে, যারাই আছো, যারা প্রত্যেকে নিজের মতো করে ট্রাই করছো, চেষ্টা করো যে টেন্স আছে সেই টেন্সে লিখে সেরে ফেলতে। ঠিক আছে? আর মনে রাখবে, প্রেসির ক্ষেত্রে এই টেন্সটা বিরাট কোনো যে ম্যাটার করে সাংঘাতিক, তা কিন্তু নয়। ঠিক আছে, চলো আমরা সেটা দেখতেই থাকবো প্যাসেজে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? খুব সম্ভবত নেই। চলো আমরা এই স্লাইডটা সরিয়ে দেবো, সরিয়ে অন্য স্লাইডে চলে যাব, তো সেই ব্যাপারটাও একটু দেখে নেব।
আমি যেহেতু তোমাদের এখানে যখন চেঞ্জ করছি তখন ওবিএসও আমাকে চেঞ্জ করতে হবে, ফলত তোমরা একটু দেখে রাখবে। হালকা একটু টাইম লেগে যায় যেহেতু দুটো জায়গাতেই চেঞ্জ করার দরকার হয়। রাইট, ইয়েস, ডান। তোমাদের সঙ্গে পড়বো, তোমরা পার্টিসিপেট করবে, যার যেখানে প্রবলেম হয় সে সেটা বলবে। চলো আমরা আবার প্রেজেন্ট করেছি, দেখো, দেখতে পাচ্ছ। চলো, রাইট, আমরা আস্তে আস্তে এর মধ্যে ঢুকি। আমরা রাইট প্রেসিপ্টে ফলোইং প্যাসেজ, এখানে কি বলছে, নাওয়াডেজ যেভাবে তোমাদের ডিরেকশন থাকে ঠিক সেভাবেই রেখেছি, বিশেষ কিছুতে লেখা নেই। তোমরা জানো যে ক্লার্কশিপের জন্য আমাদের যেটা আমরা পাই 50 মার্কসটা কীভাবে ভাগ করা থাকে, সেখানে 15, 15, 20, অর্থাৎ প্রেসের জন্য তোমাদের 15, তোমাদের ট্রান্সলেশনের জন্য প্রেসের জন্য 15, ট্রান্সলেশনের জন্য 20, আর রিপোর্ট রাইটিংয়ের জন্য 15। এই হচ্ছে পুরো বিষয়টা, রাইট। আবার WBCS এর ক্ষেত্রে সেটা বদলে যাচ্ছে, সেখানে 40 মার্কস করে অ্যালোটেড থাকছে। যাই হোক, আমরা যে প্যাসেজ এখানে দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্ড লিমিটও তোমাদের কাছে খুব পরিষ্কার, তোমরা দেখতেই পাচ্ছ, ক্লিয়ার। 138 ওয়ার্ডসে পুরো বিষয়টা লেখা রয়েছে। ওরা শুধু যেটা করবে সেটা হচ্ছে যে একটা জাস্ট এরকম একটা হালকা ডিরেকশন, তারপরে এই প্যাসেজ শুরু হয়ে যাচ্ছে। কি বলছে, নাওয়াডেজ এই যে তোমরা যখন পড়বে, পড়ার সময় একটা চেষ্টা করবে, এটা যে একবারে হবে তা বলছি না, বাট একটা ছন্দ যেন থাকে, পাংচুয়েশনটাকে মেনে পড়া। সো নাওয়াডেজ পিপল কিপ দেয়ার মোস্ট প্রিশিয়াস পজেশনস ইন স্টিল সেফস or leave them for safety in stony rooms or in their banks. এই যে তিনটে বিষয়, মানে একটাই বিষয় নিয়ে বলা হলো, তিনটে জায়গার কথা বলা হলো। যিনি অভিজ্ঞ, অর্থাৎ যিনি প্যাসেজ এভাবে প্রেসি করে করে অভ্যস্ত আছেন, তিনি না একবার পড়ে এখান থেকে কি নেব সেটা তার কাছে পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখো, বলছে মানুষ কি করে, তার যত ফরচুন আছে, তার যত পজিশনস আছে, অর্থাৎ তার যত কি বলবো ওয়েলথ আছে, এখানে পজিশনস বলতে আমি যদি খুব সংক্ষেপে বলি যে এখানে কিসের কথা বলছে, ওয়েলথ, তার প্রপার্টির কথা বলছে। ইন স্টিল সেফস অর লিভ দেম ফর সেফটি ইন স্টোনি রুমস অর ইন দ্য ব্যাংকস। তো এই তিনটি জায়গার কথা বললে আমার কাছে এটা ইম্পর্টেন্টই না, মানে আমার কাছে ব্যাপারটা হলো তারা সোজা কথায় তাদের পজিশনকে, তাদের ওয়েলথকে কী করে, হাইলি প্রোটেক্ট করার চেষ্টা করে। কিভাবে? কোনো মেটেরিয়ালিস্টিক ওয়েতে, স্বাভাবিক বস্তুগত দিক থেকে সেটাকে তারা প্রোটেক্ট করার চেষ্টা করে। ফাইন। ইন দ্য ওল্ড ডেজ বিফোর banks and stony rooms came into existence, people who wanted to keep safe anything they treasured dug up the ground when nobody was looking and buried the stuff. এটা আমরা জানি, বহু পুরনো অভ্যাস, যে এসব যখন ছিল না তখন মানুষ কি করত, মাটির নিচে লুকিয়ে রাখত। তাহলে প্রত্যেকটা জায়গায় দেখো, এখানে ট্রেজার কথাটার একটা মানে আমরা জানি, আমরা ট্রেজার কথাটাকে এখানে ভার্ব হিসেবে ইউজ করতে দেখলাম। অর্থাৎ when we read, we should try to learn new things from the passage itself, right? They treasured, অর্থাৎ তারা যেটা ট্রেজার্ড করতো, people who wanted to keep safe anything they treasured। তাহলে they treasured মানে হঠাৎ করে they treasured কোথার থেকে এলো? এনিথিং, তো এনিথিং মানে কি? এই ওয়েলথের কথা বলছে, যেটা বা যেগুলো তারা
ট্রেজার করতো, জমাতো। ক্লিয়ার? dug up the ground when nobody was looking and buried the stuff, রাইট? অর্থাৎ সেটাকে দফন দিত, মাটিতে পুঁতে দিত, এইটার কথা গিয়ে বলছে buried। এটুকু আমরা বুঝি। when they needed it again they dug it out, সোজা কথায়। as in many other ways man was here perhaps without knowing it, clear? only imitating nature, এই কথাটা একটা টার্নিং পয়েন্ট। এখানে কি বলছে খেয়াল করো, as in many other ways man was here perhaps without knowing it only imitating nature। টু এই কথাটুকু যদি মানে বলি, এই সেন্টেন্সটার মানে বলি, আমাকে বলো তো এটা বাংলায় মানে কি? যে কেউ একজন আমাকে এটার মানে করে শোনাবে। আমাকে জাস্ট বাংলায় এটাকে কি বলবো, ট্রান্সলেট করে একটু বলার চেষ্টা কর। সৌট্রিক, প্রিয়াম, শ্রিয়াশা, যারাই পারো, কোনো অসুবিধা নেই। as in many other ways man was here, খেয়াল রাখবে নাউন ইন আ পজিশন রয়েছে, রাইট? perhaps without knowing it, right? only imitating nature। চট করে একটু বলো, কারণ এগুলো তো ফার্স্ট রিডিংয়েই মাথায় আসতে হবে, আর না হলে আসবে না। আমি বুঝিনি, সিম্পল। সত্যি বুঝিনি, ফাইন। সুস্মিতা বোঝা যাচ্ছে কি বলতে চাইছে? না, সুস্মিতা বোঝা যাচ্ছে না বোধহয়। তৌফিক? হুম হুম সে তো বুঝলাম, বাট এক্সপ্রেশনটা যদি যেমন আছে বাংলায় সেরকমভাবে আরেকবার করা যেত, যে মানে একদম ঠিক, অর্থাৎ পরে যে অন্তত এই যে নির্যাসটুকু অন্তত বোঝা গেছে, এক্সট্রাক্টিং, যে মানুষ এই যে মাটির নিচে রাখাটা শিখলো কী করে, সেটা সে প্রকৃতিকে অবজার্ভ করে শিখেছে, সে কিন্তু ইমিটেট করেছে। সেটাই আমি বলতে পারি, সে যে ডিসকভার করেছে ব্যাপারটা তা কিন্তু নয়, রাইট? তো এটা ঠিক কথা, বাট আমি যদি বলি যে এটুকু ঠিক আছে, বোঝা গেছে, কিন্তু আমি একটু কনস্ট্রাকশনটার মধ্যে যে মজাটা আছে সেটা পেতে চাইছিলাম। তো যদি কেউ আমাকে একটু বলে। শ্রেয়াশা? না, শোয়নি? রাইট, এখানে একটু মজাটা দেখিনি। অ্যাজ ইন মেনি আদার ওয়েজ, অন্য নানা রকমভাবেই ম্যান ওয়াজ হিয়ার, মানে ওয়েন ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ হিউম্যান বিং, এই যে আমরা মানুষের প্রশ্ন যখন আসে, এই যে তখন মাঝখানে ঢুকে গেল। তাহলে এই সো ফার অ্যাজ ম্যান ইজ কনসার্নড, এই যে যখন কথাটা বলছি সেটা বললামই না, আরে কলিকুয়াল এক্সপ্রেশন যে ম্যান ওয়াজ হিয়ার, রাইট? অ্যাজ ইন মেনি আদার ওয়েজ, ক্লিয়ার? ম্যান ওয়াজ হিয়ার, মানুষের ধরে নিয়ে আর কি। পারহ্যাপস উইদাউট নোয়িং ইট, মানে কে জানে না, খুব সম্ভবত সম্পূর্ণ না জেনেই, অনলি ইমিটেটিং নেচার, মানুষ এটাকে ইমিটেট করতো, এই কথাটা এখানে বলা হলো। তো আমার এক্সপ্রেশনটা, এই যে বোঝা, এটা খুব ইম্পর্ট্যান্ট, রাইট? ফর লং বিফোর man emerged and nature had hidden underground the most precious of our products। স্বাভাবিক ব্যাপার, আমরা জানি আমরা যে কটা ওর পাই, অর্থাৎ কাঁচা মাল, র মেটেরিয়াল, সবই মাটির নিচেই আছে। ছেড়ে দাও কাঁচা মাল, ক্রুড অয়েল থেকে আরম্ভ করে গোল্ড থেকে আরম্ভ করে এনি কাইন্ড অফ মেটাল, সবই মানে মিনারেলস সবই মাটির নিচে আছে। আমি সেটার কথা বাদ দিলাম। জল কোথায় ধরে রাখে, যেটা ছাড়া মানুষের চলবে না এক মুহূর্ত, মাটির নিচে। অর্থাৎ মানে হু ইজ দ্য আলটিমেট টিচার, এখানে সেটা বলছে যে নেচার, অর্থাৎ মানুষকে এটা প্রকৃতি শিখিয়েছে। নেচার হিডেন আন্ডারগ্রাউন্ড দ্য মোস্ট প্রিশিয়াস অফ আওয়ার প্রোডাক্টস, ক্লিয়ার?
thousands of years later, when man was কি বলছে GROPING, গ্রোপিং কথাটার মানে গ্রোপ বা গ্রোপিং, একটু যদি আমায় বলো। Man was groping in the darkness of his own ignorance. এখানে ignorance মানে অজ্ঞতা, এখানে ignorance মানে lack of knowledge, খেয়াল করতে হবে। ভুলেও এখানে তোমরা ignorance মানে অবজ্ঞা ভাবতে যেও না, এখানে হচ্ছে অজ্ঞানতা, এটা বলছে। তো মানুষ তখন কি করছিল? when man was groping the darkness of his own ignorance, অর্থাৎ তার অজ্ঞতার অন্ধকারে সে হাত রাখছিল। এই যে যখন when somebody is unable to see something, right, and I mean fumbling for getting the new way, সে হাত পা ছুঁড়ছে, বা এই যে হাতড়ানো আমরা যাকে বলি, এই হাতড়ানো কথাটা হচ্ছে কি? গ্রোপিং। তো সেটা যেন একটু মাথায় থাকে, একটু লিখে নেবে যাদের কাছে শব্দটা নতুন, রাইট। হি স্টাম্বল নাও হিয়ার নাও দেয়ার, সে হোঁচট খাচ্ছিল এখানে সেখানে। upon these hidden treasures, the things he discovered are called minerals. তখন সে আবিষ্কার করলো মিনারেলস, and their beds which lie below the surface are called mines. এই মিনারেলসগুলোর যে অভ্যন্তরতম যে বিষয়টা রয়েছে সেটাই তো মাইন্স। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা লিখলো। তো এখানে অনেক কিছু রয়েছে, এখানে অলঙ্কারের প্রয়োগ আছে, মানে ফিগার্স অফ স্পিচ প্রয়োগ করা হয়েছে, এখানে এক্সাম্পলস লিখেছে, প্রচুর জিনিস রয়েছে। নাও ইউ কাম টু দ্য পয়েন্ট। আমাকে এবার বলো যে তোমরা এতে এই জিনিসটার মধ্যে থেকে ছোটো ছোটো করে জিনিস বাছবে কী করে, অর্থাৎ কতটুকু আমি নেব, কতটুকু ফেলে দেব। চলো দেখে নেওয়া যাক। আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। হোপফুলি your mental process of, I mean, rebuilding or remodeling Apresi has already been started. হ্যাঁ বলো। ডিসকভারি অফ মিনারেলস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে গন্ডগোল আছে, বাট ঠিক আছে, নো ইস্যু। ডিসকভারি অফ মিনারেলস তুমি টাইটেল দিয়েছো, বলো। হুম 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 বেশ, হ্যাঁ 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 নিঃসন্দেহে বলো। হুম 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 আচ্ছা, আর্টিফিশিয়াল ওয়েজ অফ লাইফ, ঠিক আছে। কতগুলো ওয়ার্ড হলো সৈনী? হ্যালো, হ্যাঁ সৈনী, কতগুলো ওয়ার্ড হয়েছে? হ্যাঁ ওয়ার্ড কাউন্টটা 1500 আছে। বেশ, না তাতে তাতে কোনো অসুবিধাই নেই। না না, হেডিং গুনবে, একদম না, হেডিং কাউন্টই করবে না। হেডিং বা ক্যাপশন যেটাকে আমরা বলি, সেটা লেখার জন্য আলাদা স্পেস থাকে, সেই স্পেসে দেখবে সেখানে কোনো সেল থাকে না। সেল মানে হচ্ছে কোনো বক্স থাকে না, তার মানে হচ্ছে ওটা আমার ওয়ার্ড কাউন্টে আসছে না। যেখানে প্রেসি শিটে বক্স করা থাকে শুধু ওইটুকুই আমার লাগবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? একটু খেয়াল রেখো। আচ্ছা বেশ, হলো। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যদি যাওয়ার থাকে, যদিও ওরম করেও কিছু লেখা থাকে না, বা ওরম কোনো কনসেপ্ট আছে কি না আমি নিজেই জানি না, কারণ ওদের তো আলাদা করে কিছু লেখা নেই। যেমন WBCS এর ক্ষেত্রে বিষয়টাকে আলাদা করে লিখে 5 মার্কস আলাদা করে টাইটেলের জন্য রাখা থাকে,
বাট অন্য পরীক্ষার ক্ষেত্রে সেটা আমি ঠিক জানা নেই, ঠিক আছে? ওই কারণে বলছি ওটাকে ওটার মধ্যে কাউন্ট করবে না। যাই হোক, এবার একটু আসি। ধরো এই যে দুজনেরই লেখা হলো, আমি তৌফিকের ক্ষেত্রে বলি। তৌফিক একটা জিনিস চেষ্টা করবে মেনটেন করতে, এটা হচ্ছে যে সিকোয়েন্স। মানে আমি যখন লেখাটা লিখছি আমি একদম শেষ থেকে শুরু করলাম। হ্যাঁ, যেটা বলতে চাইছে লেখক, তৌফিকও তাই বলছে, কোনো সমস্যা নেই। কিন্তু ঠিক আমরা যেভাবে শুরুটা পেয়েছি প্যাসেজে, প্রথম বিষয়টা বললো হচ্ছে যে মূল বিষয় হচ্ছে আমরা এখন কি করি আমাদের ট্রেজারকে রাখার জন্যে, আমাদের হোর্ডিংস সেটাকে রাখার জন্যে, এটা। তারপরে বলল যে ফাইন, এই যে এই পুরো বিষয়টা আগে তা ছিল না, আগে অন্যভাবে রাখতো। সেটা মানুষ শিখেছে কার থেকে? নেচারের থেকে। এই হচ্ছে মূল বিষয়, রাইট? অর্থাৎ বলো, অসুবিধা না, না না অসুবিধা নেই, বলো। বেশ, ঠিক আছে। এই যে পুরো বিষয়টা পেলাম, তোমরা যেটা লিখেছো সেটা অবশ্যই পাঠাবে, মানে দুজনকেই বলছি, তৌফিককেও বলছি, সৈনিকেও বলছি। প্রিসাইজনেস আছে, ব্রেভিটি আছে, সব আছে। তৌফিকের ক্ষেত্রে যেটা সিকোয়েন্সটা তৌফিক একটু ঠিক করবে। আমি ব্যাপারটা তৌফিককে বোঝাতে পারলাম কি কি বলছি? তুমি শুরুই করলে হচ্ছে মিনারেলস থেকে, তাই না তৌফিক? তৌফিক বোঝা যাচ্ছে? হ্যাঁ, হেডিং এর পরে আসি, মানে তুমি লেখার সিকোয়েন্সটা বুঝতে পেরেছো তো, কোনটার পর কোনটা হবে? তো সেটা একটু মেনটেন করবে। হেডিং নিয়ে তৌফিককে বলি, তুমি যেটা বললে সেটা একপাক্ষিক হয়ে গেল। অর্থাৎ সোজা কথায় যে টাইটেলটা হলো সেই টাইটেলে আমার লেখার একটা আসপেক্টকে আমি গুরুত্ব দিলাম, তুমি যেটা মাইন্স অ্যান্ড মিনারেলসকে গুরুত্ব দিলে। লেখাটা যেই হেডিংটা কেউ পড়বে সে ভাববে বোধহয় এখানে মাইনিং বা হয়তো ট্রেজার নিয়ে কিছু লেখা রয়েছে, তো সে কিন্তু ভুল ভেবে ফেলবে। তো টাইটেল এমন হবে যেটা প্রত্যেকটা আসপেক্টকে একসাথে টাচ করে যাবে, ঠিক আছে? জেনারেলাইজড একটা সেন্সে আমি টাইটেলটাকে ইউজ করব। ফাইন, তৌফিক। এবারে আসি যে বিষয়টা আমি যেটা করেছি, এটা ফাইন। হ্যাঁ বলো ইভান, বলো। ও হ্যাঁ প্রিয়ম, বলো। হ্যাঁ হ্যাঁ বলো। না, কেন দেওয়া যাবে না? এই মাত্র ইয়েকে বললাম, ওই তৌফিককে বললাম যে আমরা শুধুমাত্র মিনারেলস বা শুধুমাত্র মাইন্স ওরিয়েন্টেড লেখাটা নয়, মানে তার ইনভেনশন নিয়ে লেখক কিছু লিখছেন তা নয়। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে আমরা এই যে একটা আমাদের পজিশন, আমাদের ওয়েলথকে কিভাবে রাখি, কিভাবে রক্ষা করি। আমরা এরকম একটা লকারে, কোনো একটা স্টিল সেফে, কোনো একটা কি বলবো ব্যাংকসে, কোনো স্টোনি ওয়ালের মাধ্যমে রাখার চেষ্টা করছি। আগে তা ছিল না, তারা মাটির নিচে রাখতো। লেখক কিন্তু বলছেন না একবারও যে এটা ভালো ওটা খারাপ, এসব ব্যাপার নয়। লেখক বলছেন যে এই যে মাটির নিচে রাখার যে প্রসেসটা, বিশ্বের সমস্ত গুপ্ত জিনিসই তো মাটির নিচে। তো মানুষ এই ব্যাপারটা শিখেছিল কিন্তু ওখান থেকেই। বাট এখন কি করছে, সে সেই ন্যাচারাল প্রসেসটা ভুলে গিয়ে সে অন্যভাবে সেটাকে প্রিজার্ভ করার চেষ্টা করছে, রাখার চেষ্টা করছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। সেটা ভালো কি খারাপ সেসব কিচ্ছু বলছে না, রাইট? সে শুধু এই পয়েন্টটুকুকে ডিনোট করেছে। কিন্তু আমি যদি শুধু, তুমি যেমন বললে এখানে মাইনিংস নিয়ে বা মিনারেলস নিয়ে, ডিসকভারি অফ মিনারেলস, তা নয়, ঠিক আছে? আচ্ছা, এবারে আসি। আমি যে লেখাটা লিখেছি শুধুমাত্র একটা বেসিক লেভেলের লেখা। যিনি প্রথমবার অ্যাটেম্প্ট করছেন তিনি কিভাবে ভাববেন, বাট এই লেখার হাজার একটা ফার্নিশিং সম্ভব। ক্লিয়ার? ওই জন্য প্রত্যেকে ফাইনাল করে লেখাটা দেবে, এটা থাকার সাথে। হ্যাঁ বলো, কেউ কিছু একটা বলছিলে, আমি। হ্যাঁ বলো।
কেউ একজন কিছু বলছিলে, বলতে যাচ্ছিলে? হ্যালো? না, আচ্ছা চলো সেখানে আসি। আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছি, পুরো বিষয়টাকে একটু দেখে নেব। মেন পয়েন্টস এখানে প্রথম 1 নাম্বার, men have been storing their wealth in different ways, right? Now nature also does the same, right? Nature does it in the mines. Men find this hidden treasure minerals, মানুষ সেগুলোকে শুধু পেয়েছে মাত্র। নাও টাইটেল লিখছি দ্য হিডেন ট্রেজার অফ নেচার। আবারও বলছি, দিস ইজ জাস্ট ফর অ্যান এক্সাম্পল। এই ট্রেজার ওয়ার্ডটাকে একটু আমাকে এমফাসাইজ করতে হবে, এখানে ট্রেজার কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে আমরা যেটাকে বলি যে ধন সম্পত্তি, অর্থাৎ যেটা মহামূল্যবান, আমি যতক্ষণ ট্রেজার কথাটা না বলছি তার যে সেটা যে কতটা প্রিশাস সেটা বোঝানো যায় না। এই যে গুপ্তধন, ট্রেজার, ক্লিয়ার? চলো একটু বুঝে নেওয়া যাক। আমরা প্রেসে লিখছি এভাবে, সেখানে বললাম বিফোর দ্য মডার্ন প্র্যাকটিস অফ ইউজিং স্টিল সেফস অ্যান্ড ব্যাঙ্ক ভল্টস, আবার বলছি we can easily avoid it. Men generally buried their valuables in the ground. মানুষ কি করতো? তারা কোথায় রাখতো? বেরি করতো কোথায়? দেয়ার ভ্যালুয়েবলস। অর্থাৎ এখানে আমি তার ফরচুন কথাটা বলতে পারি, ভ্যালুয়েবলস কথাটা বলতে পারি, সেখানে কিন্তু আমি আর ট্রেজার বা এই জাতীয় কথা বললাম না, ওয়ার্ডটাকে চেঞ্জ করলাম, ইন দ্য গ্রাউন্ড। ফাইন। নেচার অলসো সিমস টু হ্যাভ কেপ্ট হার ভ্যালুয়েবল মিনারেলস আন্ডার আর্থ, রাইট? এই যে সিমস টু কথাটা কেন বললাম? মনে হয় একদম বেসিক, রাইট? থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, অর্থাৎ বহু বহু বছর আগে। ইচ্ছে করলে ইউ ক্যান ইজিলি অ্যাভয়েড দিস। নাও লং বিফোর দ্য অ্যাডভেন্ট অফ মেন, অর্থাৎ মানুষ আসার বহু আগেই নেচার সেটা করতো। মেন ফাউন্ড দিস মিনারেলস আউট ফ্রম মাইন্স, অর্থাৎ মানুষ শুধু এটাকে বার করেছে মাত্র, ব্যাস, আর কিচ্ছু না। ক্লিয়ার? এইটুকু হচ্ছে আমার বিষয়। বাট এই যে লেখাটা পড়লো, এই লেখাটা কিন্তু আমি আবারও বলছি ছকে ছক মিলিয়ে জাস্ট যতটুকু পয়েন্ট, এই যে মানুষ সেটাকে রিডিসকভার করলো, মানে অ্যাকচুয়ালি রিডিসকভার না, মানে ডিসকভার করলো, বাট আগে থেকেই ছিল, সেটাকে সে শুধু এক্সপোজ করেছে, এর বাইরে মানুষের কোনো কৃতিত্ব নেই, সেই পয়েন্টটাকে একবার করে বলে দেওয়া, যেটা সৈনী করলো বা তৌফিক করলো। লেখা খুবই ভালো হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু সেই লেখার মধ্যে থেকে এই যে ছোটো ছোটো পয়েন্টসগুলো, যেমন পয়েন্টসগুলো না, পয়েন্টসটা মিসিং, ঠিক আছে? এই বিষয়টা। আর ওয়ার্ড কাউন্ট যেটা তোমরা বললে, আমি 15-16, খুব সম্ভবত তৌফিকেরও কাছাকাছিই হবে। আমি যদি টাইটেলটা ছেড়ে দিই হয়তো 22টা ওয়ার্ড হবে কি 23টা ওয়ার্ড হবে, যেটাই হোক, বাট লেখাটা আমি কিন্তু চাই, আমি পরিষ্কার বলে দিলাম, ঠিক আছে? তো এই ব্যাপারটায় আমি আসবো, পরে আসছি। এই জায়গাটায় আমরা এখানে যে ফেজটায় আছি তার পরে ফেজটায় যাব। আমি এখানে ডিরেকশানটা রিপিট করলাম না, যেহেতু এখানে পরপর একবারেই একটা ডিরেকশান দেওয়া আছে, এটা আমরা নেক্সট প্যাসেজে চলে যাব এবং বোঝার চেষ্টা করব এই প্যাসেজ থেকে যে একই জিনিস কী করে করা যেতে পারে। চলো, সেকেন্ড প্যাসেজ। The peril involved in nuclear war is one which affects all mankind at once. Therefore, in which the interests of all mankind are at one. ঠান্ডা মাথায় বুঝি কি বলতে চাইছে। প্রথম কথা, এমন যদি কোনো শব্দ থাকে যেটা আমায় ডিস্টার্ব করছে, যার মানে আমি জানি না, আমি জেনে নেব প্রথমেই। The peril involved in nuclear war. Peril মানে that is a danger, that is a hazard. পেরিল কথাটার মানে আমরা প্রত্যেকে জানি। পেরিল নাউন, সেখান থেকে কথাটা পেরিলাস, ডেঞ্জারাস, হ্যাজার্ডাস, তোমরা প্রায় সবাই জানো, আর যদি না জানো লিখে নেবে। চলো, সো দ্য পেরিল ইনভলভড ইন নিউক্লিয়ার ওয়ার
পারমাণবিক যুদ্ধে যে ক্ষয়ক্ষতি, যে সাংঘাতিক কি বলবো মারাত্মক অভিঘাত রয়েছে, is one which affects all mankind and one ব্যক্তি বিশেষ থেকে আরম্ভ করে সমস্ত জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সবাইকে এফেক্ট করে। ক্লিয়ার? মারাত্মক সেটা ক্ষতি করে। Therefore, in which the interest of all mankind are at one, যার জন্য কি বলবো বিশ্ববাসীর আগ্রহ বা নজর এখন এই দিকে। Those who wish to prevent the catastrophe which would result from a large-scale hydrogen bomb were not concerned to advocate the interest of this or that nation, or this or that class, or this or that continent. আমরা এখানে বললাম those who wish to prevent the catastrophe, যারা এই ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে ডিজাস্টার। ক্যাটাস্ট্রফি কথাটার মানে কি? বলা যেতে পারে যে আলটিমেট ডিজাস্টার, দ্যাট ইজ কল্ড ক্যাটাস্ট্রফি। যে ধ্বংসের পর ফিরে আসার কোনো চান্স নেই, দ্যাট ইজ কল্ড ক্যাটাস্ট্রফি। তো তার কথা বলছে যারা যারা এই ক্যাটাস্ট্রফিকে, এই বিপুল ধ্বংসকে রক্ষা করতে চায়, আটকাতে চায়, which would result from a large scale, মানে যে ধ্বংসটার কথা আমরা বলছি সেটা কিসের থেকে আসে? লার্জ স্কেল হাইড্রোজেন বোম্ব ওয়ার are not concerned to advocates. খেয়াল করবে, they are not concerned to advocates। এখানে advocates কথাটার মানে কি? advocates, they are not concerned to, বলো, advocates the interest of this or that nation। ইন্টারেস্ট মানে আমরা জানি আগ্রহ, আর অ্যাডভোকেটস মানে এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তাদের উপদেশ, কাউন্সেলিংস। অর্থাৎ এই যে ওয়ারফেয়ার, এইচ বম্ব অর্থাৎ নিউক্লিয়ার ওয়ারফেয়ার, এটার সাথে অমুক দেশ তমুক জাতি, তাদের ভালো ওদের নয়, অর্থাৎ তাতে এদের কিছু অ্যাডভোকেসিসের ব্যাপার আছে, ওয়েলবিংয়ের ব্যাপার আছে, হয়তো কিছু সুবিধা হবে, রাইট, তাদের কিছু উপদেশ এখানে দেওয়ার রয়েছে, এমনটা কিন্তু নয়। অর দিস অর দ্যাট ক্লাস, অমুক শ্রেণীর লাভ অমুক শ্রেণীর ক্ষতি নয়। অর দিস অর দ্যাট কন্টিনেন্ট, অমুক মহাদেশ জিতলো তমুক মহাদেশ হারলো নয়। অর্থাৎ বলতে চাইছে এই ক্যাটাস্ট্রফিটা ক্যাটাস্ট্রফি, দ্যাট ইজ লাইক এ ডুমসডে, মানে সোজা কথায় আমরা যেটা বুঝতে পারি যে গোটা পৃথিবী শেষ হয়ে যাবে, রাইট, কেউ বেঁচে থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। Their arguments have nothing whatever to do with the merits or demerits of communism or democracy। অর্থাৎ এই নিউক্লিয়ার ওয়ারফেয়ারে যদি জড়াই তো সেখানে কি কমিউনিজম, কি ক্যাপিটালিজম, কি ডেমোক্রেসি, ডাজন্ট ম্যাটার টু আস। সো দ্য আর্গুমেন্টস হ্যাভ নাথিং, অর্থাৎ বিতর্কে কিচ্ছু যায় আসে না, whatever to do with the merits or demerits of communism or democracy। তো এই নিয়ে যদি আমরা বিতর্ক করিও তাতে কিছু যাবে আসবে না। The arguments that should be employed in a campaign against nuclear weapons are such as should appeal with equal force to Eastern and Western blocs and also to uncommitted nations। খেয়াল রাখতে হবে এখানে কি বলছে, এই যুক্তি বা যুক্তি জাল, দ্যাট শুড বি এমপ্লয়েড, অর্থাৎ তাকে প্রয়োগ করতে হচ্ছে, অ্যাপ্লাই করতে হচ্ছে, ইন এ ক্যাম্পেইন এগেনস্ট নিউক্লিয়ার ওয়েপন্স, অমুক পন্থা ঠিক তমুক পন্থা ভুল না, একদম সরাসরি নিউক্লিয়ার ওয়েপন্স ব্যান করার ক্ষেত্রে মানে নির্দ্বিধায় একমত হওয়া। অর্থাৎ ক্যাম্পেইনটা থাকবে এগেনস্ট দ্য নিউক্লিয়ার ওয়েপন্স, পারমাণবিক অস্ত্রশস্ত্রের ব্যবহার তার বিরুদ্ধে, আর সাজ as should appeal with equal force to Eastern and Western blocs। অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় দেশের ক্ষেত্রেই
এই ব্যাপারটা নিয়ে সরব হতে হবে, দুজনকেই স্তব্ধ থাকতে হবে, এসব থেকে বিরত থাকতে হবে। অ্যান্ড অলসো টু আনকমিটেড নেশনস, অর্থাৎ যে নেশনগুলো আনকমিটেড, অর্থাৎ পারমাণবিক অস্ত্র যথেচ্ছ ব্যবহার করছে, তারা এটাকে রেস্ট্রিক্ট করবে না। অর্থাৎ আনকমিটেড, যাদের কোনো কমিটমেন্ট নেই এই বিষয়টার ওপর, যেমন আমেরিকা, ইসরায়েল, কিছু ইরানিয়ান কান্ট্রি, যারা এটা এই মানে ইরান, মানে আমি বলতে চাইছি যে ইজিপশিয়ান কান্ট্রি যেগুলো আছে সেগুলো মাঝে মাঝে এটা করে, যেমন আমেরিকা ফ্লাউট করে অর্ডার, ভায়োলেট করে, ইসরায়েলও করে, রাইট? যাদের কাছে ক্ষমতা আছে অ্যাভয়েড করে, রাইট? তো সেইটা করলে চলবে না, সিন্স দে আর কনসার্ন সোললি উইথ দ্য ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যান স্পিসিস। মনে রাখতে হবে, মানব জাতির যে সত্তা, এই মানুষ, এই যে জাতি, এই প্রজাতি যাই বলি না কেন, তার অস্তিত্ব এটার উপর দাঁড়িয়ে রয়েছে। ক্লিয়ার? অ্যাজ আ হোল, অ্যান্ড মানে বলতে চাইছে স্পেসিস মানে হিউম্যান স্পেসিস অ্যাজ আ হোল, অ্যান্ড নট উইথ এনি স্পেশাল অ্যাডভান্টেজেস টু দিস অর দ্যাট গ্রুপ। অমুকের ভালো তমুকের খারাপ এরকম কিছু নয়, ভেরি সিম্পল, আগেরটার থেকে অনেক বেশি ইজি, এবং এটা আরও শর্ট করা সম্ভব। ক্লিয়ার? চলো এবার পড়ে একবার দেখা যাক তো তোমাদের কি বলবো, রিয়াকশনটা কেমন, ভালো করে ভেবে না, রাইট? শুনবো আর কে কে আছে। তৌফিক করেছে, করো, চেষ্টা করো। সৈনী যেহেতু অলরেডি করেছে, সৈনী আস্তে আস্তে আমাদের বলতে থাকো। আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাহ, বাহ। এই যে প্রথম কথা, তুমি যে এই সেন্টেন্সটা ইউজ করলে, এখানে 3টে পয়েন্ট একসাথে কাভার হলো। একটা হচ্ছে যে bereft of any discrimination, যখন মানুষ ধ্বংস হবে তখন কিন্তু ভেদভাব থাকবে না, ছোট বড়, গরিব বড় লোক কিছু থাকবে না, উইদাউট এনি ডিসক্রিমিনেশন, ও যেটা বললো। সো উই উইল কাম টু অ্যান এন্ড, আমরা সবাই শেষ হব। ওয়ার্নিং যেটা দিলে, সেখানেই আমার মূল বিষয়টাকে ধরা হলো। আচ্ছা, আর কি আছে? আর প্রথমে যেটা বলা হলো সেটা হচ্ছে যে খুব সিম্পল ওয়েতে বলা হচ্ছে যে, যখন টাইটেলে বলল যে মানুষ তাদের মধ্যে তাদের যেটা কথা ছিল রক্ষা করবে, তো তারা এই ডেস্ট্রয়ারের ভূমিকা পালন করছে, রাইট? খুব ভালো হতো যেহেতু লেখাটা মানে কি বলবো, বেশ খানিকটা আলংকারিক হয়েছে, এখানে যদি এই ব্যাপারটা দেওয়া যেত যে এই ডেস্ট্রয়ার মানে সত্যিই কি এই ডেস্ট্রয়ার, আমি আরেকজন ডেস্ট্রয়েড হচ্ছে, এরকমটা তো না। অর্থাৎ এই যে ডিফারেন্সটা, সেটা আলটিমেটলি কোনো কাজই করবে না, যদিও তুমি লাস্টে বলেছো, কিন্তু ভবিতব্য যেদিকে যাচ্ছে, মানে উই অল হ্যাভ দ্য ওয়ান ফিউচার, দ্য এন্টায়ার গ্লোব হ্যাজ দ্য সেম ফিউচার। তুমি যে ফিউচারের দিকে এগোচ্ছ, আমিও সেই ফিউচারের দিকে এগোচ্ছি, ঠিক আছে? ভারতীয় জায়গায় আমরা যেটাকে ওই বসুধৈব কুটুম্বকম আমরা জানি, যে এই যে ওয়াননেস অফ দ্য ওয়ার্ল্ডের কনসেপ্ট, সেটা বাস্তব, তো সেটাকে লিখেছে, খুব সুন্দরভাবেই লেখা হয়েছে। বেশ, কটা ওয়ার্ড তোমার মোটামুটি লেগেছে? না সৈনিক, কটা ওয়ার্ড লেগেছে? 23-24 কাজ করছি, ফাইন। হ্যাঁ অবশ্যই বলবে, শুনবো, বাকি সবাইও শুনবে। চলো বলো তৌফিক। মেকিং ইউনিভার্সাল, হ্যাঁ, মেকিং ইট অ্যান ইউনিভার্সাল কনসার্ন, বেশ।
তারপর হেম অ্যান্ড স্পেসিস অ্যাজ এ হোল, বেশ, একদম ঠিক, বেশ, ঠিক আছে, জায়গা মোটামুটি ঠিকঠাক হয়েছে। চেষ্টা করো একটু ইনভলভ করার লেখার মধ্যে, যে আমরা যেমন তুমিও 23-24, তুমিও ওই কাছাকাছি 23-24 পরজোর 30 এর মধ্যে রাখলে, আমার যত রুম মনে হলো, জানি না তুমি কাউন্ট করেছো কিনা, তোফি কি কাউন্ট করেছো? আর ওই বললাম 30-এর কাছাকাছি। এই যে তোমরা যেটা কাউন্ট করলে এবং ফাইনালি বললে, এটা তোমাদের হয়েছে। তো এখানে যদি পারা যায় কোনোভাবে আরও একটু, জাস্ট একটা দুটো পয়েন্টস, এই যেমন প্রাচ্য পাশ্চাত্যের পয়েন্টটা এখানে খুব একটা বড় ইস্যু, যে যদিও আমরা লেখক এখানে প্রাচ্য আর পাশ্চাত্যের ওপর ফোকাস করেছে, একটু খেয়াল করে দেখো। তো সেটা যদি একটু না ঢোকালেও কিছু যায় আসে না, কিন্তু তবুও তাহলে কি, যেহেতু আমার ওয়ার্ড লিমিট আছে, তাহলে একটু ভলিউম আমি দেখাতে পারি, ঠিক আছে, যাতে ওই আর কি রোগা সোগা লেখা না হয় আর কি, এই হচ্ছে ব্যাপার, রাইট? না না, ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এবার দেখো একেবারে ইজি, মানে ওই যে বললাম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যাদের হচ্ছে তারা কিভাবে লিখবে। Widespread nuclear war will bring about great danger to the world, right, of mankind. The persons opposing such a war do it for the good of all men, irrespective of their political beliefs, groupings, or the terrorists where they live, right? কি লিখছি? The person opposing such a war do it for good of all men, irrespective of their political beliefs, অর্থাৎ যারা যারা এটা করছে irrespective of their political belief, এটা কিন্তু দুটো কমার মাঝখানে আছে, খেয়াল করবে। So groupings or the terrorist where they live, অর্থাৎ তারা যেখানে বসবাস করে সেটাকেই শেষ করে দিচ্ছে। ক্লিয়ার? আমি একেবারে ইজি ওয়েতে যদি বলি, তাহলে এইভাবে আমি প্রডিউস করতে পারি। ক্লিয়ার? অর্থাৎ লেখার যে মডেল ছোট ছোট করে তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যাতে লেখাটার মান বাড়ানো যায়, তো সেই জায়গা থেকে এই লেখাগুলো তোমাদের সামনে রাখা। এবার কাজ হবে তোমাদের, যে তোমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলে প্রেসি, এই প্রেসিগুলো তোমাদের সঙ্গে যাবে, তোমরা বুঝতেই পারছো, সেটাকে একটু আমাকে দেওয়া, অর্থাৎ সোজা কথায় তোমাদের লেখাগুলো আমাকে পৌঁছে দেওয়া, অবশ্যই নিজেদের মতো করে, কিছু ইমিটেট না করে, হ্যাঁ, এই দুটো আমাকে পৌঁছে দেওয়া, রাইট? আর এটার সঙ্গে যেটা যাবে, একটা স্টাফ যাবে পরীক্ষার, অবশ্যই সেই আমি কোন পরীক্ষার কিছু বলবো না, তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখে সেটা আমাকে দেবে। অর্থাৎ 3টে প্রেসি, যে দুটো আমরা করলাম আরেকটা প্রেসি, এটা থাকছে তোমাদের প্র্যাকটিসের জন্যে। আমরা নেক্সট ডে কোয়েশ্চেন অ্যানালিসিস করব, অর্থাৎ সোজা কথায় পরীক্ষাতে যে ধরনের প্রেসি আসে তার একটা পাই চার্ট দেখার চেষ্টা করব, এবং সেই প্রেসিগুলো পরপর পরপর কীভাবে আসছে সেটা একটু বোঝার চেষ্টা প্রথম হাফে, এবং তার পরের হাফে চলে যাব প্রেসি প্র্যাকটিসে। দেখে নাও ক্লিয়ার আছে কিনা। না না, পার্সোনাল গ্রুপে পাঠাবে না, তাহলে ইনফ্লুয়েন্স করবে অন্যকে। ঠিক আছে, আশা করি দেখে নাও। আর কোনো কোয়েশ্চেন? ওকে, গুড বাই। তাহলে আজকে এমনি রাখছি, তোমরা ঠিকঠাক করে লেখো, আমাকে সব কিছু হলে জানাবে টাইম টু টাইম। ওকে, তাহলে আমরা নেক্সট দিন আবার বসছি তোমাদের সঙ্গে, নেক্সট মঙ্গলবার, খেয়াল যেন থাকে 8:30, মানে 8:30 আমি বলছি, শার্প 8:30 নাও হতে পারে, একটু আগেও হতে পারে, তোমরা একটু রেডি থেকো। ওকে, চলো, গুড নাইট।